আহ, জনাব আলম, আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনার দিন এখন আসলে কিভাবে কাটছে? আপনি কি করছেন অল্টারনেটিভস এর সংগঠক হিসেবে? আপনাকে প্রতিদিন আসলে কি করতে হয় বা কি করছেন আপনি, বা আপনার পরিকল্পনাটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন, এখন কি করছেন আর কয়েকদিনের মধ্যে কি করবেন? না, আমরা আসলে এখন সংগঠন গোছানোর চেষ্টা করছি সারা দেশে, এবং যারা ডায়াসপোরা আছে, বাংলাদেশে বাইরে যারা আছে, বাংলাদেশ থেকে গেছেন, ওনাদের সাথে আমরা কমিউনিকেট করতেছি। তো মূলত এটা একবারেই স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, এবং এটা একটা ইউনিক অভিজ্ঞতা। এই অর্থে যে নাগরিক কমিটি, এনসিপি, এই পুরো ঘটনাটা তো আমাদের চোখের সামনে ঘটছে, এবং আমার আহ, যারা কমরেড ছিলেন তারা সবাই মিলে করছেন। ফলে ওইটা আমার চোখের সামনে ঘটনা, ওইটা যে এরকম একটা স্পৃহা ছিল, মানুষের একটা স্রোত ছিল, আগ্রহ ছিল, আকাঙ্ক্ষা ছিল, সবকিছু মিলিয়ে একটা রেডিমেড একটা ঘটনা যে উম, সংগঠন করাটা এখন দরকার, এখন কাজ। হ্যাঁ, মানুষ হচ্ছে যে আপনার রেডি হয়ে আছে সংগঠিত হওয়ার জন্য ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলে। সেই ঘটনাটা এখন আর নাই। এখন মূলত এক ধরনের দ্বিধা, সংশয়, আস্থার সংকট, সব মিলিয়ে এটা একটা নতুন বাস্তবতায় আমরা আছি ইলেকশনের পরে। এবং এই সময়ে মানুষকে আবারও প্রায় সেম আকাঙ্ক্ষার জায়গা থেকে এনগেজ করা, এবং মানুষের আস্থার জায়গাটা ফেরত আনা, এবং সেখান থেকে তিলে তিলে সংগঠন গোছানো। আমি মনে করি এটা একটা লং জার্নি, এবং বাট ইন্টারেস্টিং জার্নি। এর ভিতরে আছি আর কি। আমরা প্রত্যেক দিনে আমরা বিভিন্ন জন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সংগঠক যারা আছেন। এখন পর্যন্ত 100 জন হয়েছেন, আরো বেশি হবেন, 100 জন। তো ওনাদের সাথে যোগাযোগ করেন। তো ওনাদের সাথে যোগাযোগের পর আমরা কথা বলতে থাকি। সেটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হন তারা। তো কথা বলার মধ্য দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি যে আমাদের চিন্তা এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিলছে কিনা। ওই জায়গা থেকে আমরা এনগেজ করতে থাকি। প্রথমে আমাদের 17 জন সংগঠক দিয়ে আমরা শুরু করছিলাম, সেখান থেকে এখন 100-র উপরে আমাদের সংগঠক সংগঠক। যত সংগঠক যত বাড়ছে, সমর্থক বা সদস্যও কি সেরকমই বাড়ছে? আমরা সদস্য, প্রথম দিকে আমরা এই জিনিসটাকে অনেক বেশি কি বলা যায়, একটা চাকনির মতো, মানে আমাদের একটা অভিজ্ঞতা যেহেতু আছে এনসিপির সময়কার। আমি সরাসরি যুক্ত না হইলেও যেহেতু আমার জানার সুযোগ ছিল, বা আমার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী, কমরেড, যেটাই বলি না কেন, ওনারা যেহেতু করছে, ফলে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে যে যখন আহ, অনেক বেশি মানুষ আসে, তখন দেখা যায় যে চিন্তা এবং একটা কার্যক্রম অথবা নির্দেশনার একটা শৃঙ্খলা থাকে না। তো আমরা চাই যে এটা একটা ডিসিপ্লিন সংগঠক হোক, কোনোভাবে ক্যাডার ভিত্তিক না, কিন্তু ডিসিপ্লিনড হোক। মানে আমাদের ব্যাপারে, মানে অ্যাজ সাচ স্টুডেন্ট ফোর্সের ব্যাপারে যেটা অনেকেরই এক এক ধরনের অভিযোগ যে আমরা ডিসিপ্লিন না। তো ওই শিক্ষা থেকে আমরা বোঝার চেষ্টা করতেছি যে আমরা আসলে ডিসিপ্লিন হইতে চাই, এবং আমরা যাদেরকে সংগঠক হিসেবে নিতে চাচ্ছি তাদের সাথে বোঝাপড়াটা ক্লিয়ার করে নিতে চাচ্ছি। আমরা আসলে কি রাজনীতি করতেছি এটা যাতে ক্লিয়ার থাকে, মানে ডি- উম, যাতে প্রত্যেক সপ্তাহে রাজনীতিটা একদিকে একবার এইদিকে একবার ওইদিকে না যায়, রাজনীতিটা যাতে স্পষ্ট থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং আহ, মানে এটাই। এই ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড আপনি কোনটা ধরতেছেন বা কাকে ধরতেছেন যে এটা হচ্ছে ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড? বাংলাদেশের ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি কোনটা? বাংলাদেশের ডিসিপ্লিন পলিটিক্যাল পার্টি, ডিসিপ্লিন হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ইটসেলফ ডিসিপ্লিন হইতে পারবে না, হুম। কিন্তু চর্চাটা ডিসিপ্লিন হইতে পারে। এখন ধরেন আপনার প্রত্যেক রাজনৈতিক দলে একটা চর্চার ডিসিপ্লিন আছে, এবং এটা যেটা আমরা স্টুডেন্টরা শুরু করছি, আমাদের অনভিজ্ঞতা ছিল, হুম। আমাদের এক ধরনের আপনার বয়সের কারণে আমাদের এক ধরনের চিন্তার বিশৃঙ্খলাও ছিল যদি বলা যায়। হ্যাঁ, এক হুম। ধরনের অনেকগুলো চিন্তা, অনেক ধরনের হুম। মানুষ আমাদের মুরব্বী মুরব্বী হইতে চাইছেন। হুম। ফলে যেটা হয় আর কি, যে অনেক ধরনের চিন্তার হুম। মানে ঠোকাঠুকি। ওখান থেকে আসলে সঠিকটা বেছে নিয়ে সঠিকটা আমাদের
বাস্তবিক প্রেক্ষাপটের সাথে মিলে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করা, এই যে ঘটনাটা, এটাই আমি বলতেছি ডিসিপ্লিন। আমি বলতেছি না যে প্যারেড করবে, সকালে ঘুম থেকে উঠে পিটি করবে, তারপরে হ্যাঁ। এটা না, মানে কোনোভাবেই না, মানে কিন্তু আপনার কিন্তু কিন্তু জনাব আলম, এটা যদি আপনি একটু পরিষ্কার করতেন, আপনি কি মনে করেন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি আছে, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, এরা কি রাজনৈতিকভাবে এদের মধ্যে চর্চায় ডিসিপ্লিনটা আছে? আর আপনি কি মিন করতেছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে অর্থাৎ এনসিপি, তাদের মধ্যে চর্চায় ডিসিপ্লিনটা নাই কারণ বহু জায়গা থেকে আসছে? আপনি কি এরকম বলতে চাচ্ছেন? হ্যাঁ, না, এটা এটা যে ধরেন না আপনার মানে রাজনীতি তো ইভলভিং একটা ফেনোমেনা। হ্যাঁ। আপনি ধরেন না, যখন আওয়ামী লীগ সংগঠিত হয়েছে 1949 সালে, হুম, হুম, তখন ওখানে আপনার অনেক ধরনের মানুষ যুক্ত হয়েছে মাওলানা হুম, ভাসানীকে সামনে রেখে। ওরা বিশেষ করে যুবলীগ, এর আগে যুবলীগ একটা প্ল্যান ছিল তাদের, হুম, যুবলীগ এটা মানে অনেক পুরাতন সংগঠন। হুম, 72-এর পরে যেটা যুবলীগ, সেটা তো হচ্ছে শেখ ফ্যামিলির যুবলীগ। বাট এর আগে যে যুবলীগটা, সেটা হচ্ছে অলি আহাদ সাহেব সেখানে ছিলেন। এখন যিনি আছেন রুমিন ফারহানা, ওনার বাবা। তো ওনারা যেটা করার চেষ্টা করছেন, ভাষা আন্দোলন কেন্দ্রিক, মুসলিম লীগের সাথে মিলতেছে না, ওনারা একটা কাজ করলেন। মাওলানা ভাসানী মানে ফেরত আসলেন আসাম থেকে, ওনাকে নিলেন। শেখ মুজিবুর রহমানের মতো যারা কলকাতা ছিলেন, তারা আসলেন। আহ মানে এইভাবে অনেক ধরনের লোক নিয়ে রাজনৈতিক সংগঠন হয়। কিন্তু আমি বলতেছি রাজনৈতিক সংগঠনের চিন্তা শৃঙ্খলাটা গুরুত্বপূর্ণ। চিন্তা শৃঙ্খলা এই জন্য বলতেছি যে আসলে আপনি মানুষকে কি ডেলিভারি দিবেন, কি প্রমিস করতেছেন, আপনারা নিজেরা কি চর্চা করবেন, কি চিন্তার উপরে, আপনারা কি চিন্তার পাঠাতনের উপর আপনারা নিজেরা দাঁড়াবেন, সেটা যদি একটু ডিসিপ্লিনড হয়, তাহলে মানুষ ওকে। হচ্ছে যে মেসেজটা ক্লিয়ার ক্লিয়ার পায় আ- আর কি। আমার মনে হয় যে আহ, আমরা একটু পরবর্তী ইয়াতে যাই, শুধু আমি একটু একটু নোকতা দিয়ে রাখি যে চিন্তার শৃঙ্খলাকে অনেকে আবার শৃঙ্খলিত চিন্তাও বলেন। এখন এই চিন্তার শৃঙ্খলাটা আপনি অল্টারনেটিভসের মধ্যে কি আরোপ করতে চান, নাকি আপনারা সবাই মিলে ঠিক করতে চান? মানে এটার মধ্যে থেকে আসলে এই চিন্তার শৃঙ্খলাটা কি, আপনি যদি দুই একটা বাক্যে বলেন, মানে নাইলে পুরো আলোচনাটাই অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে যাবে আর কি। মানে এই চিন্তার শৃঙ্খলাটা আপনি অল্টারনেটিভসের মধ্যে কেমনে দেখতে চান বা কিভাবে দেখতেছেন এটা? আর এটা তো আমি বললাম যে এটা হুম। একটা ইভলভিং ফেনোমেনা, সবার সাথে পরামর্শ, সবার একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা মানে একটা জায়গায় যেতে চাই, যেখানে আমাদের চিন্তা, আমাদের কিন্তু এটার কি তত্ত্ব কোনো কথা। কর্নার স্টোন বা এরকম কোনো কিছু কি আছে যেটাকে কেন্দ্র করে ওই সবার সাথে পরামর্শ করে জিনিসটা ইভলভ করতেছে, নাকি আপনারা কেন্দ্রটাও খুঁজতেছেন? না, কেন্দ্র তো হচ্ছে যে আমাদের সাংগঠনিক পরামর্শ, চিন্তা, মানে আমরা যদি আলোচনা করতেছি, যখন আমরা কখনো বলতেছি বিভিন্ন ধরনের কি বলা যায়, পলিটিক্যাল ফিলোসফিক্যাল তর্কগুলো আমরা করতেছি, বোঝার চেষ্টা করতেছি যে বাংলাদেশে আমরা এখন বলতেছি সোশ্যাল ডেমোক্রেসি দরকার। হুম, এখন ধরেন আমাদের কথাতে এটা আছে, আমাদের অল্টারনেটিভস এর কথাতে। হুম, এখন সোশ্যাল ডেমোক্রেসি কিন্তু মানে এক রৈখিক কিছু না, মনোলিথিক কিছু না। সোশ্যাল ডেমোক্রেসি অনেক ধরনের, হরেক রকমের সোশ্যাল ডেমোক্রেসি আছে। এবং বাংলাদেশের বাজেট যেটা হয়েছে এই অনুযায়ী সোশ্যাল ডেমোক্রেসি ইজ এ টাফ টাস্ক ইন বাংলাদেশ। বাট পয়েন্ট হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি কোন ধরনের সোশ্যাল ডেমোক্রেসি হবে। আমরা যেহেতু রাজনীতিটা একটু মানে আহ, আদর্শিক পজিশনের জায়গা থেকে করতে চাই, সেই জায়গা থেকে আমি বলতেছি যে একটা ডিসিপ্লিন থাকা দরকার, না সেইটা আইডিয়ার ঠিক জায়গা থেকে, আছে, চিন্তার জায়গা কিন্তু থেকে। সেই আদর্শটা, মানে আপনি যেটাকে আদর্শ বলতেছেন, মানে পলিটিক্যাল পার্টিগুলি যখন ফর্ম করে তখন তো অবশ্যই যেটাকে আমরা আদর্শ বইলা একটা ডিফাইন করতেছি, ওরকম কোনো না কোনো কিছু একটা ওরা সামনে রাখে। কেউ এটাকে জাতীয়তাবাদ বলে, কেউ এটাকে ধর্ম অনেক সময় একটা আদর্শের জায়গা থেকে একটা কাজ করতে পারে, অনেক সময় অতীত কোনো গৌরবের বিষয়ে একটা আদর্শের কাজ করতে পারে, অনেক সময় বর্ণ আমরা দেখছি পলিটিক্যাল পার্টি ফরমেশনের সময় আদর্শ হতে পারে, অনেক সময় যেটা আপনি সোশ্যাল স্ট্রাকচার বলতেছেন যে, বা সোশ্যাল সেফটি নেটও অনেক সময় একটা পলিটিক্যাল পার্টির আদর্শ হতে পারে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কি এটা বাছাই করছেন যে এইটা আসলে ৭১, ২৪, সাদা কালো, মুসলমান, হিন্দু, বাঙালি, চাকমা, মানে আছে না, মানে এইটার মধ্যে থেকে এরকম কিছু একটা করছেন কিনা, বা না আমরা সবকিছু সবার সমান? না, 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 আমি ধরেন আপনার ওই ৭১, ৪৭, কোনটা বড় কোনটা হুম, ছোট, ২৪, হুম, এগুলোর তর্কে আমার আগ্রহী না হতো। হুম, ওগুলো মোটামুটি একটা জায়গায় আছে। আমরা যেটা নিয়ে আগ্রহী, আমরা বলি যে আমরা হচ্ছে ইকোনমি প্রশ্নটা নিয়ে আগ্রহী বাংলাদেশে এখন। আমরা হুম, ইকোলজির প্রশ্ন নিয়ে আগ্রহী, আমরা ইকুয়ালিটির প্রশ্ন নিয়ে আগ্রহী।
এই তিনটা জিনিস আমাদের চোখের সামনে আছে। ওকে। ওইটাকে কেন্দ্র করে যত ধরনের চিন্তা আছে সারা দুনিয়াতে এবং বাংলাদেশের সাথে যে প্রাসঙ্গিক যেটা এবং প্রায়োগিক যেটা মনে হবে সেটাই আমরা করব। এটাইকে আমি বলতেছি একটা ডিসিপ্লিনে নিয়ে আসা। তাহলে আমাদের মেসেজটা ক্লিয়ার হবে, আমাদের সংগঠনে যারা আছেন তারা বুঝতে পারবেন ওনারা কি জন্য কাজ করতেছেন, কজটা কি, কোন কজের জন্য তারা লড়তেছেন, এটাই। ওকে। ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি, তিনটা বিষয় আপনারা সামনে রেখে এই বিষয়গুলি নিয়ে আপনি ইভলভ করতেছেন, সেটা আপনি বলতেছেন। তা আমি আহ, আপনাকে শুধু প্রশ্নটা করে রাখি, আপনি পরে কোনো এক সময় বললেন, কারণ আমরা একটা আলোচনাটা আগাই, যে আসলে আপনি যখন ইকোলজির কথা বলেন তখন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ইকোনমিটাতে টান পড়ে কিনা, যখন আপনি ইকোনমি ইকুয়ালজি দুইটার কথাই চিন্তা করেন তখন আবার ইকুয়ালিটিতে টান পড়ে কিনা, এটার কোনো প্র্যাকটিক্যাল একটা ছক বা কাঠামো আপনার সামনে আসে কিনা। হাওয়েভার, আমি একটু আগাই, আপনাকে এই প্রশ্ন আমি একটু করতেই চাই যে অল্টারনেটিভসটা আসলে কিভাবে ফিন্যান্স করা হচ্ছে বা কারা টাকা, এটা কি ক্রাউড ফান্ডিং এর মধ্যে হচ্ছে বা এটা কি হইতেছে আসলে? এখানে আসলে খরচ নেই, ধরেন আমরা এখনো কোনো পাবলিক প্রোগ্রাম করি নাই। আচ্ছা, যখন আমাদের করবেন, দুই যখন কি করবেন হ্যাঁ, যখন করব আমরা আমরা আমাদের চিন্তা হচ্ছে আমাদের সংগঠকরা প্রত্যেক মাসে একটা অনুদান দিতে হয় হুম, সংগঠনকে, আমরা নিজেরা দিই। এবং আমরা চাই যে আমাদের যারা আছেন, পরিচিত যারা আছে তাদের কাছ থেকে নিব, এবং আমরা অলিগার্কদের থেকে কোনো টাকা নিব না। এটা হচ্ছে আমাদের ঘোষিত কথা, সিম্পল, যে অলিগার্কদের আমরা থেকে আপনার টাকা টাকা নিব নেবেন না। না। ওকে। আপনাদের সংগঠকদের কাছ থেকে যে টাকা আপনারা পাবেন, তো সেইটার ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে যারা আপনাদের টাকা দিবে তারাই সংগঠক হতে পারবে নাকি যারা সংগঠক হবে তারা টাকা দিবে? না, আপনিও দিতে পারেন যদি চান। আচ্ছা, হ্যাঁ, আমিও কিন্তু দিতে পারবো। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি কিন্তু যেভাবে কিন্তু টাকা দিব মানে এটা তো পরিষ্কার লেখা থাকবে, লেখাপড়া থাকবে যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। লেখাপড়া থাকবে। এবং আমরা মানে এটা দুঃখজনক যে আমরা এটা এখনো গোছাইতে পারি নাই। আমাদের এনসিপি আমাদের সাথে যারা ছিল ছেলেরা, ওরাও করার চেষ্টা করছে। হুম, হ্যাঁ, ওটা বারবার আলোচনায় আসছে, একটা ভালো ফাইন্যান্স পলিসি হুম, যাতে পলিটিক্যাল পার্টির জন্য আসে, সেটা কিন্তু সবার মাথায় আছে, হুম, সবার হয়তো কর্মপদ্ধতিতে নাই, এখনো আনতে পারে নাই, সেটা বাস্তবতা, কিন্তু আমাদের সবার মধ্যেই চিন্তাটা আছে। বিশেষ করে আমরা এখন যেহেতু একটা আবার বলতেছি যে আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি, ফলে আমাদেরকে আরো বেশি ক্ল্যারিটি দরকার, আরো বেশি মানে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি দরকার মানুষের কাছে, যে আমরা আসলেই এটা মিন করতেছি যে আমরা পাবলিকের টাকায় ফাইন্যান্সড হব, এবং পাবলিকের প্রতি আমরা রেসপন্সিবল হব, যে ওদের কাছে ওকে, আমরা ফেরত যাব। এবং এই ক্ষেত্রে এখন অনেক ধরনের ডিজিটাল সিস্টেম আছে, আপনি যদি বলেন এই যে কি বলে বিভিন্ন আহ, হুম, এটাকে কি বলে আপনার, বিভিন্ন ভাবে এটা করা যায়। ওকে, আপনাকে ধরেন একটা ডিজিটাল আপনাকে পেমেন্ট ইয়াটা হুম, পাঠিয়ে দিলাম যে খালেদ ভাই আপনি হুম, আমাকে 1,000 টাকা দিয়েছেন, হুম, এই হচ্ছে আপনার রসিদ, হুম। এটা আপনি রাখবেন, আপনি 1 বছর পরে অথবা 6 মাস পরে আপনাকে আমরা রিভিউ দিব যে আপনার টাকা কই খরচ হয়েছে, হ্যাঁ, এবং আমরা কিভাবে এটা খরচ করলাম। আহ, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে, পদত্যাগ মানে হ্যাঁ পদত্যাগই তো, আপনি তো উপদেষ্টা পদ থেকে পদটা ছাড়ছেন আসলে, জি তাই না? জি যে জি উপদেষ্টা পদ জি। থেকে পদত্যাগ করার পরে আপনি আহ, আপনি কি করতেছেন, মানে যেটা দিয়ে আপনার লিভিং হয় বা অর্থনৈতিকভাবে আপনার আয় কি দিয়ে হচ্ছে? আমার হচ্ছে যে আমি লেখালেখি করতেছি, অনুবাদ করতাম আমি এই ইয়ার আগেই, হুম, কি বলে আপনার অভ্যুত্থানের আগেই হুম, হুম, অনুবাদ লেখালেখি, আমি এখন 3টা বইয়ের কাজ করতেছি হুম, আমার নিজেরই, হুম, এবং আমি অনেকগুলো অনুবাদের কাজ সম্পাদনার কাজ করি। হুম, এটা একটা আছে, এই তো, আর ফ্যামিলি আছে আমার, মানে কিছু সঞ্চয় ছিল, হুম। ও এইটা দিয়ে চলে যায় আর কি। ওকে, আপনার যেটাকে মানে কেরিয়ার বা পেশা বলা হয় সেটা তো আপনি রাজনীতিকেই তো আর পেশা বলা যাবে না, কিন্তু আপনি কি যেটা পেশা মানে বা ওই অর্থ অর্থ সমাগমের জন্য যে এটা কাজ করা সেইটার ব্যাপারে কি কিছু ভাবছেন? ভবিষ্যতে কি আপনি কোনো কিছুতে যুক্ত হবেন কনসালটেন্ট হিসাবে, বা অনেকে আমরা দেখতে পাচ্ছি যে না না, আমি এনসিসি লেখালেখিতে থাকবো। আমি লেখালেখিতে থাকবে। লেখালেখি রিসার্চ এর ভিতরে থাকবো। জি। এবং এর ভিতর দিয়ে আমি যতটুকু সম্ভব টাকা উপার্জনের আমি মনে করি এখানে হিউজ মানে সম্ভাবনা আছে। আমি নিজে থেকে মনে করি, হুম, আমার 2টা বই পাবলিশ হয়েছে আগে, এটা হুম, খুব বেশি টাকা আমার আসে না, হুম, কিন্তু যে টাকা আপনি ধরেন অনুবাদ করে করা যায়, হুম, লেখালেখি করে করা যায়, তারপর হচ্ছে রিসার্চ এর কাজ করে করা যায়,
এবং এটা আমার জন্য আনন্দেরও। আমি এটাই আমি ছিলাম আসলে। অভ্যুত্থানের আগে অনেকে আমার সম্বন্ধে জানেন না। ওকে, আমি অভ্যুত্থানের আগে বেসিক্যালি সারাদিন লাইব্রেরি ওয়ার্কে করতাম, আর সন্ধ্যা থেকে আসলে ছেলেদের সাথে আড্ডা, পলিটিক্যাল আড্ডা দিতাম। ফলে আমার লাইব্রেরি ওয়ার্কটা আবার আমি কন্টিনিউ করতেছি, এবং আমি আমার রিসার্চের ওকে, জি। ওকে, ফেয়ার এন্ড আপনি মানে অল্টারনেটিভসটা যেটা আপনি নিয়ে আগাচ্ছেন সেটার ক্ষেত্রে তো আম, মানুষ বা যাদেরকে জনতা বলি আমরা, জনগণ, তারা আপনাদের উপর আস্থা রাখতে হবে। আপনার কাছে কি মনে হয় যে যারা মানুষ আছেন, যারা জুলাই আন্দোলনে আহ, বা নেতৃত্ব দিতে দেখেছেন আপনার সাবেক সহকর্মীদের, তারা তাদের উপর আস্থা না রেখে আপনার উপর আস্থা বা আপনাদের উপর আস্থা কেন রাখবেন? মানে কেন এনসিপি না করে মানুষ অল্টারনেটিভস করবে? সেটা তো হচ্ছে মানুষের পছন্দের জায়গা, সেটা পলিটিক্যাল কম্পাসের জায়গা থেকে হইতে পারে। অনেকে ভাবতে পারেন যে মানে একটা, এটা মনে হয় আদর্শিক অ্যাফিনিটির কারণেই হবে, একটা বড় সড়ো অংশের জায়গা থেকে। আর এটা হচ্ছে যদি আমরা আসলেই ভালো পলিটিক্যাল কালচার গ্রো করতে পারি, আমরা আসলে ওই সময় সবাই একসাথে বসে যেসব মানে বলছি পলিটিক্যাল কালচার চেঞ্জ করা দরকার, সেটা যদি আমরা করতে পারি, এই দুইটা জায়গায় হয়তো ধরেন আমাদের একটা আপনারা ভ্যান্টেজ পয়েন্ট আছে। ধরেন আপনারা সবচেয়ে বেশি যেটা বলছেন সেটা হচ্ছে যে, বা আপনাদের বলা যে জিনিসটা আমাদের কানে সবচেয়ে বেশি আসছে গুরুত্বের কারণে, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বন্দোবস্ত কথাটা বাংলাদেশ রাজনীতিতে নতুন না, কিন্তু আপনারা যখন বলছেন তখন এটা অনেক দৃঢ়ভাবে এটা হয়ে আসছে। এখন ধরা যাক এনসিপিতে যারা ছিলেন তারাও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, আপনিও বলছেন। এখন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এনসিপি না করে অল্টারনেটিভ স্ক্যান করব, মানে আপনার বন্দোবস্ত যে নতুন হবে সেইটা আমি কেমনে আপনার উপর আস্থা রাখবো? সেটা বললাম তো, একটা হচ্ছে আপনি ইডিওলজিক্যাল এফিনিটির কারণে করবেন, আমার কর্মসূচি দেখে করবেন। আমার কর্মসূচি ইকোনমি বেসড কর্মসূচি। আমি জানি না এনসিপির কর্মসূচি কি কেন্দ্রিক, কিন্তু আমার কর্মসূচি ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি কেন্দ্রিক কর্মসূচি। এবং আমার পলিটিক্যাল প্রস্তাবনা সেন্টার টু সেন্টার লেফট। আমি মানে রাইটিস যে ফোর্স আছে সেই ফোর্সকে আমি হচ্ছে সাবস্ক্রাইব করি না। হ্যাঁ, তাদের অধিকার আমি অস্বীকার করি না, তাদের মানবিক নাগরিক অধিকার আছে। হ্যাঁ, সব অধিকারই থাকবে স্বাভাবিক, এবং সবারই আছে। কিন্তু তাদের রাজনীতিকে আমি সাবস্ক্রাইব করি না, তাদের রাজনীতিকে পপুলিজমের জন্য আমি ইউজ করি না। ফলে আমার আমার একটা পলিটিক্যাল মানে একটা ক্যাম্পাস, এবং এই ক্যাম্প যদি আপনার কাছে রেজোনেট করে, আপনি বলতে আমাকে যারা শুনছেন তো তারা আমাদের সাথে যুক্ত হবেন। এবং যদি কারো কাছে মনে হয় বাংলাদেশে এখনকার প্রশ্নটা আসলে 71-24-এর বিবাদ না, এবং এখনকার মূল প্রশ্ন হচ্ছে ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি, তাহলে তারা আমাদের সাথে যুক্ত হবে। রাইটিস্ট ফোর্সের রাজনীতির সাথে আপনার বিরোধটা কবে থেকে, কখন থেকে, কেন? আমি মনে করি রাইটিস্ট, আমার যখন বেড়ে ওঠা, আমি তো মাদ্রাসায় পড়ছি। রাইটিস্ট ফোর্স বলতে আমি বলতেছি যে আপনি ইসলামকে আসলে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে নেওয়ার বিষয়টা, এটা হচ্ছে যে রাইটিস্ট বাংলাদেশের রাইটিস্ট লেফটিস্ট আসলে খুবই ইন্টারেস্টিংলি, মানে সামটাইম ইন্টারমিঙ্গলড, লাইক এটা আসলে কোনটা যে কি এটা বোঝা যায় না যদি আপনি মানে ক্লাসিক লেফট রাইট বুঝেন আর কি, বা বোঝার চেষ্টা করেন। আশা করি বুঝেন, বাট মূল জিনিস হচ্ছে যে মানে লেফট আর রাইট কি, মানে তো এটা আসলে যাইতে চাই না আমি। যেটা বাংলাদেশের মানুষ বুঝে রাইটিস্ট বলতে, ঠিক আছে, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা সেইটাই আপনি বলেন না, সেইটার থেকে আপনি নিজেরে কেন আলাদা রাখতে চান? জি, হ্যাঁ, সেটাকে আলাদা রাখতে চাই, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ইম্পসিবল। স্টেট অ্যান্ড ইসলাম এটা একসাথে হইতে পারে না। এটা 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 কেমন, স্টেট ইটসেলফ একটা রিপ্রেসিভ মেকানিজম, এবং এটা নিয়ে তর্ক অনেক আছে। আমি জানি না, আপনি রিসেন্টলি দেখে থিওলজিক্যাল তর্ক অনেক আগ্রহী। সো আমরা এটা বিস্তারিত আলোচনা করতে পারি, বাট হ্যাঁ, আমার এই জার্নিটা আমার ক্যাম্পাস থেকেই শুরু হয়েছে। এবং ক্যাম্পাসে যখন 18-19 সালের এই কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তখন থেকে আমি তো ওই সময়ে আসলে যতটা বেশি রাজনীতি অ্যাক্টিভিজম করছি, আমি যেটা বললাম, আমি হচ্ছে যে লাইব্রেরি ওয়ার্কে করছি, তারপরে যতক্ষণ আমি পারছি পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছি। আমার এই দুইটাই কাজ ছিল। আমি রেজাল্টটাও তো ভালো করতে চাই নাই, আচ্ছা, আমার ওইটা নিয়ে আমার আগ্রহ ছিল না। ইন্টারেস্টিং। ফলে ওই সময় থেকে হ্যাঁ, জি জি, জি আপনি শেষ করেন, আমার ফলে মনে ওই করুন। ওই
ওই সময় থেকে আমার যেটা অন্বেষা যে আসলে বাংলাদেশে প্রশ্নগুলো আপনি কিভাবে ডিল করবেন, ওই সময় কি ইসলামিস্ট বলে মানুষকে মানে হরে ধরে মারা হচ্ছে, তাই না? আমরা ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছি। 13 সালে মারছে আমার সামনে, বা আমাদের সামনে হচ্ছে যে শাপলাতে কওমি আলেমদেরকে মারছে, মাদ্রাসা ছাত্রদেরকে মারছে। আমি তখনও মাদ্রাসা ছাত্র। So, আমার তো ওদের প্রতি ওই আবেগটা আছে, এখনো আছে। হ্যাঁ, তাদের প্রতি আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু মানে তাদের যে রাজনীতিটা, এটা ভুল পদ্ধতি, ভুল একটা রাজনীতি। এবং বাংলাদেশের জন্য এটা হচ্ছে যে আউট অফ প্লেস একটা পলিটিক্স। হ্যাঁ, এবং এই জন্য জামাত দেখবেন ইসলামী রাষ্ট্র নিয়ে কোনো কথা গত 1 বছরে বলছে কিনা আমি শুনি নাই আর কি। 1-2 জন হয়তো ট্রেডিশনাল জামাতের লিডার বলছে বা বলার চেষ্টা করে, মাঝে মধ্যে শুনি, কিন্তু এটা তারা বলে না। তো এটা একটা জায়গায় চলে আসছে বাংলাদেশ। হ্যাঁ, তো ইসলামী রাষ্ট্রের তর্কটা বা রাইট, বাংলাদেশি অর্থে যেটা রাইটিস্ট বলে, সেই তর্কটা আসলে বাংলাদেশে ওই সময় থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, 13 সাল এর পরবর্তী সময় থেকে আমরা যারা ওই জায়গা থেকে আসছি, মাদ্রাসা থেকে আসছি, বা আমরা যারা দেখার চেষ্টা করছি, আমাদের চোখের সামনে অনেক মানুষকে মারছে, একটা ভিলিফিকেশন হয়েছে, মাদ্রাসার ছাত্র দেখলে জঙ্গি, এরকম অনেকগুলো জিনিস। এটা তো আমি এখনো কাটাইতে পারি নাই। হ্যাঁ, মানে আমি যতই বলি না কেন আমি রাইট রাইট উইং এর পলিটিক্স আমি সাবস্ক্রাইব করি না, বা আমি এটা গত 5 বছর ধরে ধরেন না ঢাকা শহরে বলতেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার পরিচয়টা নির্ধারিত হয় মাদ্রাসা ছাত্র কি না। হ্যাঁ, এখনো আছে সোসাইটির একটা অংশের কাছে এটা। তো এটাই হচ্ছে যে সেই ভিলিফিকেশন প্রসেস, এটার বিরুদ্ধে তো আমরা থাকবোই। আমি মাদ্রাসা ছাত্রদের অধিকারের পক্ষে থাকবো, একজন ইসলামিস্টের অধিকারের পক্ষে থাকবো, কিন্তু সে যে রাজনীতি করে এটা ভুল রাজনীতি, এবং ওকে, আমি এই ভুল রাজনীতিটা করবো না। ওকে, এটা পরিষ্কার। আমি আসছি আপনার কাছে নতুন যেটা মনে হয়েছিল সেটা একটু বলে রাখি যে বাজারে একটা জিনিস চাউর আছে যে আপনি আবার এনসিপিতে ফেরত যাইতে পারেন, সেইটার কি আপনার কোনো চিন্তায় আছে নাকি? মানে না, 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 ওরা ওরা ভালো আছে আমাকে ছাড়া, এটাই এটাই এটা ওরা আমি মনে করি আপনাকে ছাড়া ওদের ওরা জন্য। শান্তিতেই আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওদের ওদের হচ্ছে যে অনেকে মুরব্বি হইতে চাইছে, ওদের আশা করি তারা হ্যাঁ, মুরব্বি হইতে পারছেন। আচ্ছা, সো সো আমার জন্য কষ্ট হচ্ছিল অনেকের, আচ্ছা, সেই এনসিপি কষ্ট, কে। সেই কষ্ট কিছুটা দূর হয়েছে। সেই কষ্ট দূর হয়েছে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসছি। সাজু একজন দর্শক, উনি আমাকে প্রশ্ন করেছেন, খালেদ আপনি সবার আর্থিক হিসাব চান, অথচ এস এফ রহমান, আমি ধারণা করছি এটা সালমান এফ রহমানের কথা বলা হচ্ছে, যে থেকে আপনি কত টাকা আয় করেছিলেন সেটাও বলা দরকার, এবং ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি কেন হলো সেটাও পরিষ্কার করা দরকার। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করতাম, 8 বছর কাজ করেছি। সালমান এফ রহমান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক বা উদ্যোক্তা ছিলেন। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করে পয়সা নিয়েছি 2019 সাল পর্যন্ত। কত টাকা করেছিলাম সেটা ব্যাংকের হিসাবে পুরোপুরি আছে, সেটাও বলতে পারি। ভালো টাকাই পাইতাম আমি। হ্যাঁ, আমি বাংলাদেশে একজন মানে অনেক টাকা বেতন পাওয়া সাংবাদিক ছিলাম। তো সেটা সালমান এফ রহমান থেকে আপনি কত টাকা আয় করেছিলেন, আমি এটা এরকম কখনো এইভাবে ব্যাপারটা দেখি না। কারণ হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন কাজ করতাম, আমি ইন্ডিপেন্ডেন্টলি সেখানে কাজ করতাম। উনি যখন মন্ত্রী হয়েছেন, গাড়িতে যখন পতাকা লেগেছে, তারপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই। 2 হচ্ছে ক্ষমতাসীন দলের মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি। ভাইরে, ওইটা ছিল একটা প্রেস ব্রিফিং, মানে সাংবাদিকদেরই ওইখানে বসার কথা, স্টেজে বসার কথা হচ্ছে বিএনপির নেতৃবৃন্দের। আমি ওইখানে গেছি, আমাকে যেহেতু অনেকে চেনেন, তারা বিব্রত হচ্ছিলেন কারণ আমি বসার জন্য কোনো জায়গা পাইতেছিলাম না। সালাউদ্দিন সাহেব ওইখানে বলছেন যে খালেদ আপনি দাঁড়ায় না থেকে আপনি আমার সাথে চেয়ারটা বসেন। আমি বসতে চাইছিলাম না, তারপরে উনি বসছেন, তারপরে উনি চলে গেছেন। এটা হলো ক্ষমতাসীন মন্ত্রীর সাথে চেয়ার ভাগাভাগি। হাওয়েভার আমার কিছু বলা না, আমি একটু আবার মাহফুজ আলম সাহেবের কাছে, কিছু বলা নেই বলে অনেক কথা বলে ফেলছি, মাহফুজ আলম সাহেবের কাছে একটু যাই আবার। যারা মাহফুজ আলম, আপনার কি মনে হয় যে ধরেন আমরা আপনার সাথে আলোচনা করে অল্টারনেটিভস এবং আপনাকে বুঝতে চাওয়ার প্রেক্ষিতে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে যখন 20 বছর পরে বা 10 বছর পরে, 15 বছর পরে, একটু ঠান্ডা হওয়ার পরে, একটু সময়টা যাওয়ার পরে, আর একটু গবেষণার সময়, যখন মাহফুজ আলমকে বাংলাদেশের ইতিহাসে কিভাবে ব্যাখ্যা করা হবে, ধরা যাক উনাকে কি বলা হবে উনি জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনার, উনাকে কি বলা হবে যে উনি যে দলটা উনার করার কথা ছিল সেই দলটা উনি করেন নাই, বরং ওই দলটার মধ্যে উনি বিভাজন দেখছেন, নাকি বলা হবে যে এই যে আপনি এখন যেটা বললেন যে না আপনি যে আন্দোলনটা নিয়ে আগায় যাচ্ছেন, ইকোনমি, ইকোলজি, ইকুয়ালিটি, আমি যদি ঠিক বলে থাকি, এইটাকে সামনে বা এইটাকে সবার মধ্যে জনপ্রিয় করার একজন। আমি একটু আমার প্রশ্নটা ব্যাখ্যা করি। প্রশ্নের প্রথম অংশটা, মেটিকুলাস ডিজাইনার আমি কেন বলতেছি, আমি জুলাই আন্দোলন কিন্তু আমি প্রথম থেকে মানে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতেছিলাম।
আমার ধারণা যে আপনিও জানেন যে আমি এটা লক্ষ্য করতেছিলাম, কারণ আমি 5 জুলাই 2024 কোটা আন্দোলনে প্রথম শো করি, যখনও কোটা আন্দোলনটা আসলে জমে নেয়। তারপরে 12-তে, 19-এ, 26-এ সেগুলি আলাদা কথা। কোটা আন্দোলনটাকে আমার কখনোই মানে এইটা এরকম মনে হয় নাই যারা কোটা আন্দোলন করতেছেন, মানে কোটা বিরোধী আন্দোলন করতেছেন তারা, বা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছেন তারা সরকার পতনের আন্দোলন করতেছেন, এটা আমার কখনো মনে হয় নাই। কিন্তু পরে যখন ঘটনা পরম্পরাগুলি দেখা গেল তখন মনে হইল যে হ্যাঁ, এইটার মধ্যে সরকার পতনের বীজ নিহিত ছিল। এখন সেই মেটিকুলাস ডিজাইনারটাকে আপনি, মানে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে সবাই মনে করছে এটা একটা এলোমেলো আন্দোলন, আসলে এই আন্দোলনের পিছনে খুব বড় মাথা ছিল, এই মাথাদের একজন মাহফুজ। আপনি কি এইটা একটু বলবেন কিনা যে আসলে ওই জায়গা থেকে আইসে বর্তমান পর্যন্ত একটু অতীত, বর্তমান, ভবিষ্যৎটা একটু আপনারা যদি একটু বলেন। আমি আসলে অতীত এত চর্বিত চর্বণ হয়ে গেছে এবং এত ডিজাইনার, এত মাস্টারমাইন্ড বের হয়েছে, এখন আসলে এত আর আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করি না এসব নিয়ে। বাট ফর হিস্টোরিক রেকর্ড যদি বলতে পারি দুইটা কথা। এক নম্বর কথা হচ্ছে, কোন আন্দোলনই মানে যে কোনো গণবিপ্লব, গণ আন্দোলন বলি, অভ্যুত্থান বলি, সেটাতে দুইটা ঘটনা হয়। একটা ঘটনা হচ্ছে আপনার, আপনি এটাকে জমাবেন কিভাবে, জনগণকে সংঘবদ্ধ করবেন কিভাবে। প্রাথমিক জনগণ, যদি আপনাকে এটাকে লেনিনের কথা ধরে ভ্যানগার্ড গ্রুপ বলি, যে একটা ভ্যানগার্ড, যে যারা হচ্ছে সামনে আগায় যাবে, যারা হচ্ছে জনগণকে দেখাবে পসিবল, এইভাবে করাটা সম্ভব, তোমরা নাই মা আসো, সেটা অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাকে পলিটিক্যাল মাথা খাটাইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু জনগণের যেই মানে সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি না কেন, সেটা 16ই জুলাই বিশেষ করে শহীদ আবু সাইদ কে শহীদ করার পরে এরপর থেকে যেই স্রোত জনগণের, সেটাতে কোনো ডিজাইনার, কোনো মেটিকুলাস প্ল্যান কিচ্ছুই ছিল না। এবং আমি এটা আরো ব্যাখ্যা করছি, আর ব্যাখ্যার দাবি রাখে না। এটা আপনি 69 গণ অভ্যুত্থান বলেন, 52টা বলেন, 52 থেকে ভাষা আন্দোলন হয়েছে আপনার মনে হয়? নো। 48 সালের আগস্ট মাসে পাকিস্তান স্বাধীন হইল, ইস্ট পাকিস্তান। আমরা তখন ইস্ট বেঙ্গল ছিল, পরে ইস্ট পাকিস্তান করছে তারা। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আপনার 48শে সেপ্টেম্বর থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে। বারবার চেষ্টা করা হচ্ছে, বারবার নেগোসিয়েশন হচ্ছে। হ্যাঁ, তো এর ভিতর দিয়ে মানে ইভেন জিন্না সাহেব আসার আগে অনেকে দেখেন এটা 47শে সেপ্টেম্বর, নট 48। তো তাহলে ওই সময় থেকে বোঝার চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষাটাকে আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে কিনা, হ্যাঁ, বা রাষ্ট্রভাষা হবে কিনা, হইলে আমি চাকরি পাবো কিনা। প্রশ্নটা তো এটা, আজ পর্যন্ত প্রশ্ন এটা। হ্যাঁ, তো ইকোনমি কোয়েশ্চেনটা। ফলে আপনি তখন থেকে এটা বারুদগুলো জমতেছিল। অনেকে অনেকভাবে চেষ্টা করছে, একটু আগে যেটা বললাম, যুবলীগ, আওয়ামী লীগ, তারপর হচ্ছে অনেকগুলো উদ্যোগ, তমুদ্দুন মজলিস, বিভিন্ন রকম উদ্যোগ, সাহিত্যিক উদ্যোগ, সৈনিক পত্রিকা বের করতো তারা। তমুদ্দুন মজলিস একটা পত্রিকা ছিল, এখন অনেকে চিনে নেয় জি, এই পত্রিকা। যাই হোক, বাট আমরা দ্য পয়েন্ট ইজ, এটা থেকে আপনি একটা স্রোত তৈরি করলেন। সেটা একদিন হুট করে একটা ঘটনার দিকে রূপ নিল, যে ঘটনাটার কারণে আপনার অনেকগুলো মানুষ শহীদ হইলো। আজকে আমরা ভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে পালন করি। 69 গণ অভ্যুত্থানের same। আপনি বারবার চেষ্টা করছেন, ভাষা নিয়ে ঘেরাও আন্দোলন করলেন 69, 68, 5-6 ডিসেম্বর, যদি আমি ভুল না বলি, 1 তারিখ আগে পরে হইতে পারে, কিন্তু ডিসেম্বরের প্রথম দিকে উনি ঘেরাও আন্দোলন করলেন। ওই সময় যেখানে এখন বঙ্গভবন, ওখানে ছিল গভর্নর জেনারেল হাউস বা বা এরকম। তো ওদের ওখানে ঘেরাও দিলেন উনি। এই ঘেরাও হচ্ছে যে ওই সময় শেখ মুজিবুর রহমান কিন্তু ভিতরে, মানে আগরতলা ষড়যন্ত্র মামলায়। তখন উনি কিন্তু এই উদ্যোগটা নিলেন, ছাত্ররা 11 দফা কেন্দ্রিক মানে আন্দোলন করতেছে, আর বাসানি নেমে দেখাইলেন যে এটা সম্ভব, তোমরা এটা সম্ভব, আইয়ুবকে ঠেকানো, আমরা শেখ মুজিবকে বের করা, একটু যদি এটা আপনি, সম্ভব। আমি একটু ব্যাখ্যা, জি হ্যাঁ, না, এটা ব্যাখ্যা জি করি, জি বাংলাদেশের জনগণ জানা দরকার। এটা ব্যাখ্যা করে আমি আরেকটা কথা বলে শেষ করব। এটা আমি মনে করি এটা রেকর্ডের জন্য রেখে দিই। তো এটা হচ্ছে প্রথমে একটা দফা গেল, ডিসেম্বরের প্রথম দফা। ওখানে মানুষ নিহত হইলো। ওই সময় আমাদের একজন টিচার, এখন ঢাকা ইউনিভার্সিটি টিচার, ডক্টর মাহবুবুল্লাহ, উনি নিজে আমাকে বলছেন, ওনারা ঘেরাও আন্দোলন করে ওনারা কিন্তু
তখন ওনাদেরকে সবাই খুঁজতেছে, পাকিস্তানের মানে মিলিটারি এবং পুলিশ খুঁজতেছে। উনি কিন্তু প্রায় কয়েক সপ্তাহ উনি মানে আত্মগোপনে ছিলেন। পরে যখন জানুয়ারির দিকে আন্দোলনটা একটা মোমেন্টাম পাইলো, শহীদ আসাদ শহীদ হওয়ার পরে, তখন কিন্তু ওনারা আবার এই আত্মগোপন থেকে বেরিয়ে আসলেন। তারপরে আন্দোলনটা আরো Fair জমে enough. উঠলো জি ফেব্রুয়ারির দিকে। জি জি একটু শেষ করি। হুম হুম আমি মনে করি এটাই আজকের আলোচনা, এর চেয়ে এটাই গুরুত্বপূর্ণ হবে। হুম সেটা হচ্ছে যে তখন এটা মোমেন্টাম পাইলো এবং এটা করে উঠলো। আমরা কি কখনো বলি যে 69 গণ অভ্যুত্থান এক ষড়যন্ত্র? হুম 69 গণ অভ্যুত্থান এটা এটা বলছে আইয়ুব খান বলছে, হুম। এটা বলছে ইয়াহিয়ারা বলছে, এটা বলছে পাকিস্তানের জান্তা বলছে, আজকে না না যেরকম আমলিক বলে। হ্যাঁ, হ্যাঁ, তো এইভাবে বলে আর কি। কিন্তু যেটা প্রফেসর ইউনূস যেটা বলছেন সেটা আমি বলি, আমাকে হুম নিয়ে দুইটা কথা বলা হয়েছে। হ্যাঁ কোথাও মাস্টারমাইন্ড শব্দটি ইউজ করে না। মাস্টারমাইন্ড ইজ এ ব্যাড ওয়ার্ড। মাস্টারমাইন্ড ইজ এ ওয়ার্ড, আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড অলওয়েজ ব্যাড ওয়ার্ড। প্রফেসর ইউনূস নট মাস্টারমাইন্ড রিয়েলি শব্দটা ব্যবহার, জনাব আলম, না নট না রিয়েলি আমি মাস্টারমাইন্ড ব্যাড ওয়ার্ড না। কারণ কারণ মাস্টারমাইন্ড বলতে বুঝায় হচ্ছে কুশীলব। অনেক সময় আপনি এই যে এখন বিশ্বকাপ চলতেছে, আপনি দেখবেন একটা টিমের ধারণা চেঞ্জ করে দেওয়ার জন্য একটা খালেদ ভাই, মাস্টারমাইন্ড শব্দ ব্যবহার করে। জি, আমার কাছে খালেদ শুনে ভাই, আমি বলি মাস্টারমাইন্ড শব্দটা শুনে আমার কাছে খারাপ লাগে না। আচ্ছা আপনি বলেন, আপনি না বলেন, না আমার প্রশ্ন না আছে। জি খালেদ ভাই, জি আমি বলি হুম, ফাজিল মানে হচ্ছে ডিগ্রি পাস, মানে ডিগ্রি পাস, যারা, হ্যাঁ ডিগ্রি, না হ্যাঁ না, ফাজিল মানে ডিগ্রি পাস না রে ভাই। ফাজিল মানে হচ্ছে বেয়াদব যার বা মধ্যে না না, যার বেফুজুল মধ্যে কথা বলে ফজিলত যারা। আছে। জি না না, যে ফজিলত আছে, জি এই যে আপনি যেগুলো বলতেছেন এটাই হচ্ছে যে ফাজিলের মিনিংটা বদলে গেছে। হুম মানে ফাজিল মানে হচ্ছে যার মধ্যে ফজিলত আছে, যার হুম মধ্যে মর্যাদা আছে। রাইট রাইট। যে মর্যাদাবান হইল তাকে ফাজিল বলে। হ্যাঁ, এটা ডিগ্রি পাশের আচ্ছা ঠিক আছে, সমমান, না কিন্তু আমি মূল আমি আরবি। আমি যোগাযোগের হ্যাঁ, ছাত্র ভাই, আমি কনোটেটিভ মিনিং আর ডিকশনারি মিনিং এর সেমেন্টিক মিনিং এর তফাৎ আমি বুঝি। আমি আমি তর্ক করব না, জি আমি তফাৎ বুঝি। শুধু হ্যাঁ আপনি বলেন তো, হ্যাঁ মেক মাস্টারমাইন্ড, করি। হ্যাঁ বলেন বলেন। দুইটা স্টেটমেন্ট মেক করি। জি আমাদের শফিকুল আলম ভাই যে স্টেটমেন্টটা দিয়েছেন অ্যাবাউট মি, হুম এবং প্রফেসর ইউনূস যেটা দিয়েছেন, এখানে মাস্টারমাইন্ড শব্দটাই বলেন। স্যার খুবই ক্যাটাগরিক্যালি শব্দটি ইউজ করছেন, ব্রেইন বিহাইন্ড। হুম হ্যাঁ, এবং এই ব্রেইনস বিহাইন্ড আপনি যে কোনো ওয়েস্টার্ন ডিবেটে বা পলিটিক্যাল তর্কে এটা বলে যে হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দা মানে কি বলা যায়, পিপল হু হ্যাভ থট অ্যাবাউট দিস থিংস। ওকে তো ওকে বিষয় হচ্ছে এটাকে বাংলাদেশে যে ফ্রেমিংটা করেছে, ইট হ্যাজ মানে মানে মেড সো মাচ ডিফিকাল্টি ফর মি। সো মানে যাই হোক, এটা আমি বলতে চাই আর কি। তো হুম এটা আমি বলতেছি যে মেটিকুলাস ডিজাইন, উনি যে শব্দটা ইউজ করছেন, অথবা এরপরে যেটা হয়েছে, উনি ওনার জায়গা থেকে উনি স্টোরি টেলিং এর জন্য বলেন, এই পুরা ঘটনাটাকে উনি সারা দুনিয়া ব্যাপী স্টোরি টেলিং করেন। উনি যেভাবে বলছেন এটা একটা, কিন্তু সাধারণ জনগণের কাছে এটা হচ্ছে প্রথম দিকে অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল, স্টুডেন্ট লিডারশিপ, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে এটাকে একটা জমাইতে হবে। হুম এবং জমছে যখন সরকার রিয়েক্ট করছে, এবং সরকার রিয়েক্ট খুব ব্রুটালি করছে, এবং ব্রুটালি করার কারণে সরকার অজনপ্রিয় হয়েছে। জনগণ বুঝতে পারছে যে ছাত্ররা যদি নামে এবং নেমে যদি শহীদ হইতে পারে, ওয়াই শুডন্ট উই, এবং ওয়াই শুডন্ট উই জয়েন দেয়ার মার্চ এন্ড প্রটেস্ট। এবং মানুষ তখন নামছে, মা বোনেরা নামছে, খালারা নামছে। তো কখন নামছে? যখন ছাত্ররা একটা উদাহরণ তৈরি করছে যে আমরা নামছি, আমরা শহীদ হইছি, এন্ড এই যে তোমরা এবার নাম। এবং শহীদ হইয়া তারা এই সাক্ষ্যটা দিচ্ছে যে ওকে, নাও উই আমার হ্যাভ আমার এখানে দুইটা খালি, আমি একটু আগানোর জন্য আমার খালি দুইটা খালি এখানে প্রশ্ন। আমি শব্দর ওই সিমেন্টিক মিনিং এর দিকে আমি না যাই, কনোটেটিভ মিনিং এর দিকে আমি না যাই। আপনাকে যদি ব্রেইন বিহাইন্ড পরিচয় করাই দিতে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা শুধু কথার কথা বলেন নাই, উনি আপনাকে নিয়ে গেছেন সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনে, সে বক্তৃতা দেওয়ার সময় আপনাকে উনি স্টেজে উঠে পরিচয় করাই দিচ্ছেন। কারণ উনি এটা মিন করছেন, এটা একটা হঠাৎ ঘটনা না। মেটিকুলাস ডিজাইনের ক্ষেত্রেও এটা বলতে গেলে আমার কাছে মনে হয় শুধু এটা স্টোরি টেলিংয়ের জন্য এটা হঠাৎ ঘটনা না। তাও যদি আমি আপনার কথা মেনে নিই যে আচ্ছা এটা একটা হঠাৎ ঘটনা হইতে পারে, তাহলে আপনি আমাকে বলেন তো, যেই আন্দোলনের মধ্যে ছাত্রদের দেখিয়ে দেওয়া পথে জনতা এবং সবাই অংশগ্রহণ করলো, সেই আন্দোলনের যেইটাকে আমরা ক্ষমতার ভাগাভাগি বলি, সেই ক্ষমতার ভাগাভাগিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনারা যারা সুন্দর করে কথা বলেন, বেশি করে পড়ালেখা করছেন, তারাই কেবলমাত্র ক্ষমতার ভাগাভাগির অংশীদার কেন হইলেন? মানে সেইটার অংশীদার কেন? মানে যেই ছাত্র, আমি
সহজ করে আমার যে কাছে যতটুকু খবর আছে, আমি তখন জার্মানিতে ছিলাম, সহজ করে যতটুকু করে বলি, যেই ছাত্ররা পথ দেখাইছে ঢাকায়, আপনারা একইভাবে ঝিনাইদহে বা কুমিল্লায় বা আমার পার্বত্য চট্টগ্রামেও সেই ছাত্ররা ওই জেলা শহরেও রাস্তায় নাইমা, কারণ আবু সাইদ স্বয়ং রংপুরের ঘটনা, একইভাবে পথ দেখাইছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে আপনারা গেলেন, আপনারা লিড করলেন কেন? মানে আপনারা কিভাবে নিজেদেরকে নিজেরা প্রতিনিধিত্বশীল বললেন? মানে কেমনে? ওই আন্দোলনের তো কোনো নেতৃবৃন্দ ছিল না, ছিল সমন্বয়ক। আপনারা মানে এটা কেমনে করলেন, এবং এই পরিচয়টা তখন আপনারা কিভাবে মাইনা নিলেন? এখানে তো ধরনের রিপ্রেজেন্টেশন বলতে তো দুনিয়াতে একটা শব্দ আছে, কিন্তু মানে কয়েক হাজার মানে আন্দোলনরত যারা আছে তাদেরকে, বা যারা আহত শহীদ হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার, এইভাবে কিন্তু কখনোই রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় না। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমরা এদেরকে মাইনে নিছি। এখন আপনি যদি বলতে পারেন আজকে রিট্রোস্পেক্টিভলি আমার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমকে পছন্দ হয় না, ওরা না ক্ষমতা কুক্ষিগত করছে, এই কথাটা আগস্ট মাসে কেউ বলছে? সেপ্টেম্বর মাসে? অক্টোবর মাসে? কিন্তু 69 নভেম্বর মাসে? সালের উদাহরণ আপনি দিলেন জনাব আলম, কিন্তু 69 সালে 69 আপনি যাদের কথা আপনি বললেন, যারা লুকায় ছিল পরে বাইরে আসছে, যারা এই কাজ করছে, তারা কেউ গিয়া কি ক্ষমতার, মানে যেটা হচ্ছে ক্ষমতা কাঠামো এবং পুরনো বন্দোবস্তর ক্ষমতার কাঠামোটা মানে তারা সেই ক্ষমতার মধ্যে গিয়ে বসছে তাদের কেউ, বা কখনো বসে? আচ্ছা, আপনাকে একটু বললি, হ্যাঁ, 69-এ যখন শেখ মুজিবুর রহমানকে এরা বের করছে স্টুডেন্টরা কি জন্য? হ্যাঁ। শেখ মুজিব উইল লিড দ্য স্ট্রাগল এগেনিস্ট পাকিস্তানিস। হুম। সেখানে শেখ মুজিবুর রহমান যখন লাহোরে গোল টেবিলে বসলেন, তখনকার পত্রিকাগুলো একটু দেখেন, হুম। তখন কিন্তু স্টুডেন্ট লিডাররা অপোজ করছে যে আপনারে আমরা বের করছি কি আপনারা এই গোল টেবিল মিটিং করার জন্য নাকি? হ্যাঁ, শেখ মুজিবের এই স্ট্র্যাটেজি নির্বাচনী রাজনীতি সফল হয়তো প্রমাণিত হয়েছে, বা এটা এটা আমরা আলোচনা করতে পারি। কিন্তু কথা হচ্ছে স্টুডেন্টরা, আমি তো মনে করি স্টুডেন্ট না, শুধু স্টুডেন্টদের জন্য আরো সংবেদনশীল, আরো মানে কি বলা যায়, আরো স্টুডেন্ট বা এই জেনারেশনকে কোনো না কোনো ভাবে গাইড করতে চায়, গাইড এবং সাথে সাথে হচ্ছে যে মানে এলিভেট করতে চায়, এরকম আরো লোককে এখানে নিয়ে আসা দরকার ছিল। মানে ক্ষমতা তো মানে স্টুডেন্টদের ক্ষমতা, গাইড করতে চায় নাকি? মানে মানে কাদের নিয়ে আসা আমি দরকার বললাম ছিল? আমি বললাম যে এইটা আপনি ধরেন না, এই আফরাইজিংটা তো স্টুডেন্ট লেড আফরাইজিং, হ্যাঁ, পিপল ওয়ার দেয়ার বাট হ্যাঁ। লেড বাই স্টুডেন্টস। ওকে। তাহলে স্টুডেন্টরা ক্ষমতার যদি ভাগিদার হয়, এবং ভাগিদার হওয়াটাকে যদি আপামর জনগণ মেনে নেয়, প্রশ্ন না করে, আপনি আজকে রেট্রোস্পেক্টিভলি প্রশ্ন করছেন, আমরা শেখ মুজিবের প্রশ্ন করি, কিন্তু শেখ মুজিব 1971 সালের 72 সালের 10 জানুয়ারি যখন ঢাকা শহরে নামছে, কোন বাপের বেটা তাকে প্রশ্ন করছে? করে নাই না তো। না, সেটা তো এখন আপনি বাপের বেটাত্ব আনতেছেন, কিন্তু এই বাপের বেটাত্ব তো আরেক কথা হইলো। বাপের বেটাত্ব তো এক কথা হইলো, কারণ প্রশ্ন কে করবে? আমি তখন আপনাদের সমর্থন করি, আরেকজন আপনাকে সমর্থন করে, পুরা বাংলাদেশ হ্যাঁ, আপনাদের হ্যাঁ, সমর্থন করতেছে। না না, আপনাদের মনে থাকবে যে ইমরানের এটাই সরকারের কথাই কিন্তু বাংলাদেশে এই, সব বাতি টাতি বন্ধ হয়ে গেছিল। সেইটা তো একটা মোমেন্ট, সেটা ইমরানের। সেইটা তো হ্যাঁ, মোমেন্ট, হ্যাঁ, সেটা তো একটা মোমেন্ট হ্যাঁ, না? আপনি ইমরানের সরকারের কথা, আপনি যদি ওই যে পত্রপত্রিকার কথা বললেন, তাহলে পত্রপত্রিকা দেখেন, বাতি বন্ধ করে দিয়েছিল না, বাংলাদেশের সব জায়গায়। আমার মনে আছে, বাংলাদেশের সব জায়গায় বাতি বন্ধ করে ওইটা, দিয়েছিল ইমরানের সরকারের কথা, ওই সব বাতি জায়গায় বলতে ওই অনেক বাতি জায়গায়। আওয়ামী লীগ ওই হ্যাঁ, বাতি শেখ হাসিনার নির্দেশে ইমরানের সরকারের মুখশ্রিত বয়ানে তারপরে বাতি আওয়ামী লীগ বন্ধ ইমরানের করছে। ওকে, সরকার, সেটা আমরা, না না, সেটা ওকে, মানুষও, আমরা এই তর্কে সেটা না আপনি যাই খালি খালেদ শেখ ভাই। হাসিনা বললে অর্ধেক বলবেন, অনেক মানুষও করছিল, আসলে একটা মোমেন্ট হয়। আচ্ছা, আমি অর্ধেকটা মানেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা আগাই। অর্ধেকটা না, বলি নাই, আমি কিন্তু বললাম আমি যে বলছি যে শেখ হাসিনার নির্দেশে যেমন বাতি বন্ধ করা হয়েছিল, কিছু কিছু মানুষ এমনিও বন্ধ করছে, যারা ইমরানের সরকারের পরে অনেক শত্রুতে পরিণত হয়েছে। ইমরানের সরকারের অনেক, হইতে কিন্তু পারে, একটা হইতে মোমেন্ট, পারে, একটা খুবই। প্রত্যেক আপনি আমাকে বলেন, আপনি হ্যাঁ, যদি এখন বলেন যে ওই সময় কে বাপের বেটাত্ব, তইলে ওই বাপের বেটাত্ব দেখালে এটা তো আর শেখ মুজিবের কথা ব্যাপারে, গায় না, কথা গায় না। শেখ মুজিবের ব্যাপারে, না না, আপনি জুলাইয়ের ব্যাপারেও বলছেন যে ওই সময় কে বলছে না, যে জুলাইয়ের ব্যাপারে আমি বাপের বেটা শব্দটি ইউজ করি না, শেখ মুজিবের ব্যাপারে বলছি, এটা ইচ্ছা করে বলছি। কারণ ইচ্ছা করে বলছি এই জন্য, শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে যে আনডিসপিউটেড লিডার ছিলেন এই ইস্ট বেঙ্গলের, ইস্টার্ন বেঙ্গল, এবং উনি 71-এর পরেও ছিলেন। উনি 72-এর সংবিধান এবং এই পুরো প্রক্রিয়াটার ভিতরে উনি রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের ক্ষেত্রে ওনার ব্যর্থতা এবং সব স্টেটসম্যানশিপ আচরণের অভাব, আরো হাজারো কারণে উনি উনি মানে মানুষের কাছে মানে একটা
মিশ্র চরিত্রের মানুষ হয়ে গেছেন, এবং এখন তো ওনার মেয়ের কারণে মানুষ ওনাকে অপছন্দ করে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা ইতিহাসে বসেন, আমি কেন এটা বলতেছি, আপনি শব্দে পড়ে থাকেন না, আপনি যদি আগান, যেটা হচ্ছে আমি কেন কথাটা বলছি, যে লেজিটিমেসি যেটা, আপনি যদি ওই গভর্নমেন্টে স্টুডেন্টরা না হয়তো অনেক, আমি আপনাকে শুধু একটা কথা বলি, ওই সময় একটা পরিস্থিতি এরকম ছিল যে লেজিটিমেসি ক্রাইসিসে পড়তে হইতো গভর্নমেন্ট। ওকে, হ্যাঁ, আপনি আচ্ছা ঠিক আছে, আমি শব্দে না আটকাইলাম। আসেন লেজিটিমেসি ক্রাইসিসটা নিয়ে যদি একটু যদি চর্চা করি, যে আপনাদের কাছে মনে হইল যে এই একটা বিপ্লব করে একটা দেশের প্রধানমন্ত্রীকে আরেকটা দেশে হেলিকপ্টারে করে পাঠায় দেওয়ার পর ওই দেশে, উনি, আমরা পাঠাই দিই নাই, উনিই পালাই গেছে। আচ্ছা, হুম। পালায় যাওয়ার পরে যে দেশে সরকার নেই, তখন আপনার কাছে মনে হইলো যে এই দেশের আসলে লেজিটিমেসিটা এমনভাবে রাখতে হবে যে ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে আপনাদের শপথ নিতে হবে, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের কাঠামো সংবিধানের মধ্যে খুঁজে বাইর করতে হবে, ওই বিচার বিভাগের 106 রে ধইরা ওইভাবে ওটা লেজিটিমেট করতে হবে। ওইটা কেন মনে হইলো, মানে ওইটা কেন মাথায় আসলো? ওইটা মনে হয়নি রে ভাই, মানে হুম, বিষয়টা হচ্ছে যে যেটা ঘটছে সেটা আর যেটা করতে পারতো সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা রাত শেষ হয়ে যাবে, আমার এখানে হুম, রাত, আপনার ওখানে দিন। হুম। সো আচ্ছা। বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আপনার, আমার 5 তারিখ 6 তারিখ জিনিসটা কি, 5 তারিখ বিকালে সন্ধ্যায়ও যখন চ্যানেল 24 গিয়ে ছাত্ররা, ইনক্লুডিং মি, হুম, যখন আমরা কথা বলতেছি, এট দ্যাট টাইমও আমরা ভাবছি যে শহীদ মিনারে, ওই সময় অলরেডি শাহবাগ শহীদ মিনারে আমাদের প্ল্যান যে শহীদ মিনার থেকে সরকার গঠন করা হবে, শহীদ মিনার থেকে সরকারের শপথ হবে। আমি আপনাকে, আমি ফ্যাক্ট বলতেছি, ওকে। এবং আমার যারা যারা হুম, আছে, যারা হুম, সহকর্মী আছেন, বেঁচে আছেন, ওরা আল্লাহর রহমতে, হুম, ওদেরকেও জিজ্ঞাসা করতে পারে। হুম, 6th August সেম আইডিয়া, হুম, 7th August সেম আইডিয়া, 8 আগস্টে প্রফেসর ইউনূস যখন আসছেন তখনও পরিকল্পনা ছিল যে শহীদ মিনারে উনি যাবেন, উনি জনগণের মধ্যে থেকে শপথ গ্রহণ করবেন। ওকে। আমি এটা বলতেছি। হুম, হুম, ফলে আপনি এটাকে কিভাবে সংবিধানের কাঠামোটা কেন লাগে, কেন আমরা সংবিধান বলছি যে 72 সংবিধান চাই না, হ্যাঁ, কেন আমরা অনেকগুলো সংবিধানকে নিয়ে কেন এত, মানে মানুষের ভিতরে এত 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 কথাবার্তা, হ্যাঁ, এটা তো শুরু হয়েছে, আমরা শুধু বলি না, এটা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন আসাদ কাইম বাইরা হুম, থেকে শুরু করে বিএনপির লোকরাও বলছে, সব ধরনের রাজনীতিক যারা বিরোধী দল ছিলেন ওই সময় তারা বলছে, এখন হয়তো তারা বলে টুলে গেছেন আর কি। তো বিষয় হচ্ছে আপনার, তাহলে প্রশ্নটা কি, আপনি সংবিধান এক্সট্রা কনস্টিটিউশন বা কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা সরকার গঠন করবেন, গঠন করে ওটাকে পরিচালনা করবেন, ওই ক্ষেত্রে 5 তারিখে যখন সারাদিন মিটিং হয় রাজনৈতিক দলগুলোর সাথে, স্টুডেন্টদেরকে বাদ দিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আমি রাজনৈতিক দলগুলো বলতে শুধু বিএনপি বলতেছি না, জামাত ইসলামী, তো তারা মিলে যখন এই সভা, মানে মিটিং করেন, এবং ওই মিটিং এ ছাত্রদের প্রতিনিধি নামে কয়েকজনের 2-3 জনকে নিয়ে যাওয়া হয়, যারা আসলে ভুয়া, এবং ছাত্রদের, মানে ভুয়া বলতে কিছু নাই, মানে তারা আসলে ছাত্রদের ওই অর্থে যে এটা সংগঠন ছিল বা যে কাঠামো ছিল এই কাঠামোর ভিতরে না। তারা তাহলে কারা, এটা কি বলা যাবে? মানে ওই ছাত্র প্রতিনিধিরা কারা, নাকি ওইটা, এটা আপনি বলতে চান না? না, এটা আপনি চাইলে দেখতে পারেন, ওকে, ওকে, অনলাইনে ঠিক এটা আছে। আছে, দুইজন গেছে, এটা ওই দিনের নোটেও আছে, বঙ্গভবন থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে ওখানেও আছে, তাহলে কি একটু সো ইউ ক্যান বলবেন, সি দ্যাট। বলবেন আমাদের দর্শকদের একটু? না, আমার তো নাম মনে নাই রে ভাই, আচ্ছা ঠিক, আমি ও তো আচ্ছা, ওদের নাম মনে নাই। মনে ও রাখতে আচ্ছা, হয়তো ঠিক আছে, পারবো না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওকে, ওকে, নাম মনে রাখতে পারবো না, কিন্তু আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম বঙ্গভবনের ওই দিনের প্রেস রিলিজটা, ওকে, ওকে, প্রেসিডেন্ট অফিস ওকে। থেকে যেটা যেটা বের হয়েছে। তাহলে বিষয় হচ্ছে এইসব প্রক্রিয়া কিন্তু চলমান ছিল, এখন ছাত্ররা কতটুকু বিপ্লবী হইতে পারে, আজকে তো মানুষের মধ্যে এই প্রশ্ন রিয়েল কারণেই আছে, মানুষের হতাশা, এক ধরনের আশাভঙ্গের কারণেই আছে যে আসলে বিপ্লবী সরকার সম্ভব ছিল। আমরা তো বলি নাই যে বিপ্লবী সরকার সম্ভব না, আবার বলি নাই যে বিপ্লবী সরকার করাটাই আমাদের আমাদের মানে আমরা করতে পারতাম কিন্তু করি নাই, এটাও কিন্তু বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে না। কেন বলি, এটা এতটা জটিল একটা পর্ব, এই 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, এটা যে যতভাবে বলুক, আমি মনে করি যে প্রত্যেকটাই কোনো না কোনো সত্যকে ধারণ করবে, অনেকগুলো সত্য মিলে এটা নিয়ে একদিন কথা হবে, আজকে হয়তো আমি ডেফিনেটলি, বলতেছি, আরেকজন ডেফিনেটলি। বলবে, তখন হচ্ছে এটা একটা একটা পুরা সত্যটা, চিত্রটা আপনি পাবেন।
কিন্তু আমাদের স্টুডেন্টদের জায়গা থেকে যদি আপনি শুনতে চান, আমরা আসলে চাইছি একটা পরিবর্তন সরকার, এই সংবিধানের কাঠামোর ভিতরে যাতে আমরা না ঢুকি, সেটা আমরা চাইছি। ওকে, হ্যাঁ, তারপরে আমরা তারপরে স্টুডেন্টরা চাইছি। তারপরে এটা একটু বলেন যে। তারপরে জি। তারপরে হচ্ছে যে আপনাকে বলি, বাংলাদেশের অবস্থা 5 আগস্ট থেকে 8 আগস্ট আপনি যদি ওই সময় দেশে থাকতেন দেখতেন, তখন প্রশ্নটা হয়ে গেছে, দ্যাট কোট আনকোট স্টেবিলিটি অ্যান্ড পিস। আপনি হিন্দুদের উপর হামলা, আপনি এর পরবর্তীতে আপনি 8 আগস্টের পরেও যদি দেখেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত একটা একটা অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু যে কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের পরে এই অস্থিরতাটা হয়। এই অস্থিরতাটাকে আপনি মানে কনসলিডেট করার জন্য সাংগঠনিক ফোর্স আপনার ছিল, আমাদের ছিল না। আমাদের পুরা বাংলাদেশে যে বিপ্লবী ফোর্স থাকা দরকার, যাদেরকে দিয়ে আপনি কনসলিডেট করবেন পাওয়ার, এবং পাওয়ার কনসলিডেট করে একটা সরকারকে আপনি নিয়ে আসবেন, যে সরকার খুব দ্রুততার সময়ে কিছু সংস্কার, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে নির্বাচন দিবে। সেই প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কাঠামো আমাদের ছিল না। আমাদের ছিল লাখ লাখ মিলিয়নস অফ পিপল, যারা হাসিনাকে পতন করতে চাইছে, কিন্তু তাদেরকে দিয়ে আপনি এই পুরা ঘটনাটা, একটা বিপ্লবী সরকার গঠন করে এটাকে সাস্টেইন করাবেন, সেটা তো আমরা পরেও পারি। যদি প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের, আমাদের গভর্নমেন্টের যদি আপনি ব্যর্থতার যদি একটা কারণ যদি কেউ শুনতে চায়, আমি বলবো এটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। যে আমরা আমরা কমিউনিকেশন করতেছি কার সাথে? আমরা 8 আগস্ট, যদি 8 আগস্টের পরে আমরা গভর্নমেন্টে, আমি তো গভর্নমেন্টে ঢুকছি 28 আগস্টে, আমি স্যারের সাথে আমি ছিলাম হচ্ছে অ্যাজ এ স্পেশালিস্ট, এন্ড আই হ্যাড টু ডিল উইথ মেনি পলিটিক্যালি, হ্যাঁ, পলিটিক্যাল ইস্যুস। তখন আমরা কিন্তু কল দিতাম বিএনপি নেতাকে। আমাদের তো কোনো নেতা নেই রে ভাই, আমাদের তো আছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তো বিএনপিও করছে, জামাতও করছে, কেউ আওয়ামী লীগ ফ্যামিলিরও ছিল, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ। সেটা এক 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 শিলা মানুষ না, মনোলিথিক না তারা, একটা চিন্তা না, একটা কাঠামোবদ্ধ কিছু না। তারা তো 10 ধরনের। যখন শ্রমিক অঞ্চলে অনেকগুলো ভায়োলেন্স এবং আপনার অস্থিরতা তৈরি হয়েছে, এবং সরকারকে তো এগুলো মানে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের শ্রমিকদেরকে টিকাইতে হবে, শ্রমিক প্রতিষ্ঠানগুলো টিকাইতে হবে, গার্মেন্টস এটাকে ঠিক করতে হবে, যেটা জনাব একটা আলম, আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত আমি যত ব্যাখ্যা শুনছি, আপনার ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে যে আপনি সেই সময়কার একটা প্রকৃত চিত্র বা আমি একটা দেখতে পাইলাম চোখের সামনে। কারণ 5, 6, 7, 8 তারিখে, কারণ কেন বিপ্লবী সরকার না হয়ে একটা কাঠামোবাদী বা সাংবিধানিক কাঠামোর একটা সরকারের দরকার হয়েছিল, সেটা আমার কাছে খুবই। কিন্তু আমার একটা প্রশ্নও আছে। আপনি কিন্তু খুবই মানে খোলা মনে আপনি স্বীকার করে নিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই গণ অভ্যুত্থানটা ঘটাইছে, যারা এই নেতৃত্ব দিতেছিল, তাদের তো ওই সাংবিধানিক মানে ওই সাংগঠনিক কাঠামো ছিল না যাতে তারা এই ব্যাপারগুলি কন্টেইন করতে পারে। আপনি যারা সংখ্যালঘু তাদের উপরে হামলার কথা বলছেন, শ্রমিকদের সাথে এক ধরনের সংঘর্ষের কথা বলছেন, পুলিশ বাহিনীর কথা আপনি বলেন না, আমি বললাম, ইত্যাদি নানা রকম। কিন্তু কোনো অসুবিধা নেই, পুলিশ বাহিনীর কথা আমরাই বলছি, এবং জি, আমরা পুলিশ বাহিনী হ্যাঁ, যে মানে 54 সদস্য, আমি বলি জি, ফর জি, রেকর্ড, 54 জন পুলিশ সদস্য যারা শহীদ হয়েছেন, যারা বা মারা গেছেন, যেটাই বলেন না কেন, বাংলাদেশে যে ভাষা ইউজ করেন, বিষয় হচ্ছে তাদের পরিবারকে সরকার থেকে অর্থ সরবরাহ করা হয়েছে। এটা আমরা নিজেরা করছি, আমি নিজে অ্যাবসলিউটলি। আইজিপির সাথে, তো হ্যাঁ, জি, আমরা তালিকাও করছি। আমরা তাদেরকে অ্যাজ নাগরিক হিসেবে তাদের পরিবারের জন্য সহযোগিতা করছি। তো এখন বিষয় হচ্ছে যে যে কোনো ভায়োলেন্স, এখন এই ভায়োলেন্সটাকে আপনি আসলে কোনটা কম কোনটা বেশি এসব দিয়ে না আসলে না, আপনি আমি বিচার আমি করবেন বেশি না। কমের যাই হোক, জায়গায় সেটা আসছি আমরা সেটা না। না। আপনি একদম যেরকম পরিস্থিতি ব্যাখ্যা করলেন, আমি আসলে দেশের বাইরে থাকলেও তখন আমি জার্মানিতে, কিন্তু আমি 5, 6, 7, 8 এই 4 দিন আমি ছুটি বাতিল করে আবার কর্মক্ষেত্রে আসছিলাম, মানে ডয়েচে ভেলেতে। তো সেই 5, 6, 7, 8 তারিখে আমাকে খেয়াল করতে হয়েছে। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিন্তু বললেন যে ছাত্রদের কিন্তু সেরকম সারা দেশব্যাপী একটা সাংগঠনিক কাঠামো ছিল না যেখান থেকে একটা আপনারা কোন একটা নির্দেশ দিলেন বা কোন একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে তাদেরকে রক্ষা করতে চাইলেন, সেটা আসলে সম্ভব ছিল না। কিন্তু যাদের ছিল, অর্থাৎ যেগুলি পুরনো রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামায়াত বা যারা অন্যভাবে ছিল, তাদেরকে কি আপনি ওই সময়কার এইসব পরিস্থিতির জন্য দায়ী করেন যে তারা এটা কন্টেন্ট করতে পারেনি বা কিছু ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে? হ্যাঁ, না, আমি হচ্ছে যে এইভাবে মানে জেনারেলাইজেশন করব না। সেটা তো হচ্ছে যে মানে আপনার মুক্তিযুদ্ধের পরেও তো বাংলাদেশে হিউজ পরিমাণ মব ভায়োলেন্স, এবং মব ভায়োলেন্স না শুধু, আজকে যে অর্থে মব ভায়োলেন্স বলে,
এটা আপনি 72 সালের পত্রিকায় পড়লে এটাকে কম মনে হবে। হুম, হ্যাঁ, এগুলো আমরা বলতে চাই না। কারণ আমরা হচ্ছে যে আমরা মানে এগুলো হচ্ছে যে ইতিহাসের পিঠে ইতিহাসকে বয়ানের বিরুদ্ধে বয়ানের যুদ্ধ করে আসলে কত দূর অগ্রসর হওয়া যায়। সাধারণ মানুষ দেখছে স্টুডেন্টরা কতদূর কি করছে। তো যাই হোক, এটা শুধু মিডিয়া ন্যারেটিভ দিয়ে সবকিছু কম ম্যানিপুলেট করতে পারলে হাসিনা আজকেও ক্ষমতায় থাকতো। তো মিডিয়া যারা চেষ্টা করতেছে এই চেষ্টা আসলে ফলপ্রসূ হবে না। সাধারণ ছাত্ররা কিন্তু ঘরের ভিতরে আছে, যেই মা জন্ম দিছে ওই মায়ের সাথে আছে, যেই বাবা জন্ম দিছে ওই বাবার সাথে আছে, যে চাচা দেখছে ওরে দেখছে এতদিন ধরে ওর সাথে আছে। ফলে ছাত্রদের বিরুদ্ধে আপনারা হচ্ছে যে অনেকগুলো ন্যারেটিভ সেট করবেন আর সাধারণ জনগণ এটা বিশ্বাস করবে, এটা সম্ভব না।